আমার অবস্থান এখন এতটাই খারাপ হয়ে গেল যে একটা হাঁটুর বয়সী মেয়ের থেকে আমার জ্ঞান নিতে হচ্ছে। কি হয়ে গেল আমার এসব? আমি সত্যি এতটা আবেগী হয়ে গেলাম যে মেয়েদের মতো হুটহাট কেঁদে ফেলি, যাকে বলে ছিচকাচুনি। আমার সেই রাগ জেদগুলো কোথায় গেল? কি থেকে কি হয়ে গেলাম আমি? বলেই রূপল নিজের মাথার চুল নিজেই টানতে লাগলো। খাট থেকে নেমে সে ধপ করে ফ্লোরে বসে পড়ল। নিজের মধ্যে নেই সে। রাগে জেদে হাত পা মেঝেতে আঁচড়াতে লাগলো সে। পাশেই ডেস্কের উপর থেকে ফোনটা নিয়ে সে সজলের নাম্বারে কল করলো। ওই পাশ থেকে সজল কলটি তুলতেই রূপল চেঁচিয়ে পড়ল। এই, কোথায় তুই? পড়ার চাপে নাজেহাল সজল বিছানায় আনাচে কানাচে কেবল বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝখানে শুয়ে সে কলম কামড়াচ্ছে আর সামনে একটি বই নিয়ে পড়ছে এবং অন্য একটি বই তার মাথার উপরে চেপে রেখেছে। অবস্থা তার বেহাল। এরই মধ্যে রূপালের ফোন ধরাশয়ী হয়ে সে ব্যস্ত গলায় বলল, ভাই, আমি তো হোস্টেলে, এক্সাম চলছে আমার। ভিডিও কল দিচ্ছি, এই কলটা তোল। ফোনটি কেটেই রূপাল ওয়াইফাই অন করলো। সজলের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিল। তরতরিয়ে শোয়া থেকে উঠে বসলো সজল। গলা ঝাঁকিয়ে কলটি তুলল। একটি বই এখনো তার মাথার উপরে রয়ে গেছে। আকস্মিক রূপালের কল পেয়ে দিশেহারা হয়ে গেছে সে। সজলের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকানোর সময় বা ইচ্ছে কোনোটিই হলো না রূপালের। মেঝেতে বসে থেকেই সে ঝাঁঝালো গলায় সজলের দিকে প্রশ্ন ছুড়ল। আচ্ছা, ভালো করে দেখতো, আমার মধ্যে কি কোনো কিছুর পরিবর্তন এসেছে? রূপালের প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সজল। প্রশ্নের আগা মাথা কিছুই বুঝতে পারল না সে। দ্বিতীয়বার জিজ্ঞেস করতেও ভয় করছিল তার, যদি রূপাল রেগে যায় তাই। তবুও জড়তা নিয়ে সজল কাটকাট গলায় শুধালো। বুঝনি ভাই, আবার বলেন। অমনি রূপালের মেজাজ আরো চওড়া হয়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেল সে। তিরিক্ষিপূর্ণ গলায় শুধালো। বাংলা বুঝিস না তুই? ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা সেটা বল। এমনিতেই রূপলকে ভয় পায় সজল, তার উপর একই প্রশ্ন দুইবার করার পরেও সে প্রশ্নের মানে বুঝতে পারছে না। এই অবস্থায় সে আবারও কি করে একই প্রশ্ন তৃতীয়বার করতে পারে? মনে ভয় নিয়ে সজল ঠকঠক করে কেঁপে উঠল। বলল, কেমন পরিবর্তন ভাই? আমার মধ্যে কি কোনো মেয়ে ভাব আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এইসব আপনি কি বলেন ভাই? আমাদের বংশের মধ্যে তো কোনো গে নাই। হেই, কি বলি তুই? আমাকে ইনডাইরেক্টলি গে বললি? রূপালের ঝাঝালো প্রশ্ন এবং গলার স্বরে সজল তার নিচের মধ্যে ফিরে এলো। ঠেলার চোটে এসে নিজের বড় ভাইকে কে বলে ফেললো? সামনে থাকলে আজ নির্ঘাত তার গর্দান যেত। পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করতে হবে বুঝতে পারল না সজল। এই অবস্থায় পল্টি নেওয়া ছাড়া আর কোনো উপায়ও খুঁজে পেল না সে। নিজেকে বাঁচানোর তাগিদে ডর ভয় বিসর্জন দিয়ে সে হুমকি স্বরূপ গলায় ঝাড়ি মেরে বলল, ভাই, একবার শুধু নামটা বলেন। কে আপনার মতো একজন সুপুরুষ, বালবান এবং ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলেকে মেয়েদের সাথে তুলনা করছে? জাস্ট নামটা বলুন একবার, বাকিটা আপনার ছোট ভাই বুঝে নিবে। আগে তো আমি তোর ক্লাস নেব, এরপর সুস্থ থাকলে তুই না অন্যের ক্লাস নিবি। পরীক্ষা শেষ করে ভালোই ভালোই জাস্ট বাড়ি ফিরে আয়, তোর 14টা বাজাবো আমি। খুব চালাক হয়ে গেছিস তাই না, বড় ভাইকে টপকে? সজলকে থ্রেট দেওয়া শেষে রাগী হুঙ্কার দিয়ে কলটি কেটে দিল। রূপল কান থেকে ফোনটি সরিয়ে সজল ভয়ের চোটে নখ কামড়াতে লাগলো। পড়ার ভূত তার মাথা থেকে নেমে গেল। সারা রুম ছুড়ে কেবল পায়চারি করতে লাগলো। কিভাবে রূপলকে পাম দিয়ে ঠান্ডা করা যায় সেই ভাবনা ভাবতে লাগলো। কলটি কেটেই রূপল আয়নার সামনে দাঁড়ালো। নিখুঁতভাবে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো। মুখশ্রীতে ফুটে ওঠা হিংস্রতা প্রমাণ করে দিল পূর্বের রূপল এবং এখনকার রূপলের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে পার্থক্য ঘটেছিল তার মনে। এক ছলনাময়ীর প্রেমে পড়ে মন বেচারাকে সে এতটাই প্রশ্রয় দিয়ে ফেলেছিল যে তার পুরুষত্ব, অ্যাটিটিউড, ইগো সব বিসর্জন দিতে হয়েছিল। গত 2.5 বছর সুহাসিনী তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ভালোবাসার বিনিময়ে দিয়েছে শুধু ধোঁকা এবং ধোঁকা। তার বিশ্বাস ভেঙে তাকে নিঃস্ব করে দিয়েছে সুহাসিনী। তবুও তো সুহাসিনীকে ভোলা তার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রতিটা পদে পদে সুহাসিনীর কথা মনে পড়ে তার। কি এমন কালো জাদু করে গেল মেয়েটা তাকে? রাগে ফুসফুস করে রূপল তার ডেস্কের ড্রয়ারটি খুলল। ড্রয়ারটি নিয়ে সে মেঝেতে ধপ করে বসে পড়ল। ড্রয়ার ভর্তি বিভিন্ন ডিজাইনের সানগ্লাস, ওয়াচ,
পারফিউম, দুটো ব্র্যান্ডের শার্ট এবং দুটো পাঞ্জাবি। সুহাসিনীর দেওয়া গিফটগুলো বেশ যত্ন সহকারেই সাজিয়ে রেখেছিল সে। তবে এখন তার আর এসবের প্রয়োজন নেই। সুহাসিনীর রেখে যাওয়া এই স্মৃতিগুলোই তাকে বড্ড পোড়াচ্ছে। স্মৃতি ধ্বংস করতে চায় সে, তবেই হয়তো সুহাসিনীর মায়া হতে আংশিক মুক্তি পাবে সে। ব্যালকনিতে সমস্ত জিনিসপত্র রেখে সে আগুনে পোড়াতে গিয়েও থেমে গেল। লাইটার হাতে নিয়ে সে বিবেকবান গলায় বিড়বিড়িয়ে বলল, এতগুলো ব্যবহারযোগ্য জিনিস কি এভাবে পুড়িয়ে দেওয়া কি ঠিক হবে? এর চেয়ে কি ভালো নয় এগুলো দান করে দেয়া? অভাবগ্রস্ত মানুষেরা অন্তত এসব পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। বলেই রূপল সবগুলো জিনিসপত্র প্যাকেট করে নিল। লম্বা এক শাওয়ার নিয়ে সে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। অর্ধ ভেজা শরীরে সে পুনরায় আয়নার সামনে দাঁড়ালো। বিগত 7 মাসে এই প্রথমবার সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এতটা পুঙ্খানুপুঙ্খভাবে অবলোকন করছে। চুল দাড়ি তার অসম্ভব রকম বড় হয়ে আছে। অন্তত শাওয়ার নেওয়ার আগে সেলুনে যাওয়া উচিত ছিল তার। বিষয়টা মাথা থেকেই বের হয়ে গিয়েছিল তার। ইতিমধ্যেই সবিতার কল এলো তার নাম্বারে। ভ্রু কুচকে রূপল কলটি তুলল। ওই পাশ থেকে সবিতা বেশ কাতর স্বরে বলল, কি রূপল, তুমি আসবে না? চুল থেকে গড়িয়ে পড়া পানিগুলো ঝেড়ে রূপল ধীর গলায় বলল, আসছি। আর কখন আসবে বলো? দুপুর 1টা তো বেজেই গেল। এই তো রওনা হচ্ছি। একটু তাড়াতাড়ি আসো প্লিজ। বাড়িতে একজন পুরুষ মানুষ না থাকলে হয়? জোহরের নামাজ পড়েই হুজুরা চলে আসবেন। রান্নাবান্না সব কমপ্লিট? হ্যাঁ, মাত্রই কমপ্লিট হলো। ওকে, আমি আসছি। কলটি কেটে রূপল তাড়াহুড়ো করে রেডি হয়ে গেল। হুট করে না বলে কয়ে সবিতাকে নিরাশ করা ঠিক হবে না বলে তার মনে হলো। অফ হোয়াইট রঙের একটি শার্ট এবং তার সাথে একটি কালো জিন্স পরে হাতে সুহাসিনীর সেই গিফটের প্যাকেটগুলো নিয়ে রূপল বের হয়ে গেল। যাওয়ার পথে নাজনীন বেগম হঠাৎ তার সামনে পড়লেন। রূপলকে দেখে তিনি অস্থির হয়ে উঠলেন। প্যারেশানি গলায় বললেন, তোর বোনকে নিয়ে আর পারা যাচ্ছে না। অবাক হলো রূপল। ভ্রুদয় কুচকালো। প্রশ্নবিদ্ধ গলায় বলল, কেন, কি হয়েছে? রূপলের বেশভূষা দেখে নাজনীন বেগম থমকালেন। ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়লেন, কোথায় যাচ্ছিস তুই? সবিতাদের বাড়িতে। তোমরা তো যাবে না বললে। নাকশিদকে নাজনীন বেগম বললেন। এই দাওয়াত আমি রাখিনি। প্রসঙ্গ পাল্টে রূপল বলল, পিয়াসাকে নিয়ে যেন কি বলছিলে? ওখান থেকে আগে ফিরে আয়, এরপর বলছি। রূপলের সামনে থেকে সরে দাঁড়ালেন নাজনীন বেগম। রূপলও বিষয়টাকে নিয়ে আর তেমন জলঘোলা করল না। সবিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল সে। কিছুক্ষণের মধ্যেই রূপল সবিতাদের বাড়িতে এসে পৌঁছে গেল। বাইকটা বাড়ির এক পাশে পার্ক করে সে সবিতাদের অর্ধভেজা সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। অমনি কারো মাথার সাথে তার মাথার সংঘর্ষ ঘটল। চমকে উঠে রূপল কপাল ঘষে অগ্রে দৃষ্টি ফেলতেই দেখলো নিহারিকা তার সামনে দাঁড়িয়ে। কপাল ঘষতে ঘষতে নিহারিকা ব্যথায় নাকমুখ কুঁচকে বলল, এই আপনি কি দেখে শুনে চলতে পারেন না? হুটহাট কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেন। মেজাজটা খারাপ হয়ে গেল রূপলের। কোথায় সে নিহারিকাকে ঝাড়ি মারবে, উল্টে নিহারিকা এসে তাকে ঝাড়ি মারলো। রকচটা হয়ে রূপল বলল, ও হ্যালো, আমি হুটহাট এখানে উড়ে এসে জুড়ে বসিনি, বরং আপনি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। আপনার এখানে কি? হ্যাঁ, ব্যথা ভুলে গা ছাড়া ভাব নিয়ে নিহারিকা বলল, আমার এখানে কি মানে? আমি এখানকার গেস্ট, ইনভাইট করে আনা হয়েছে আমাকে। বিশ্বাস না হলে সবিতা আপুকে জিজ্ঞেস করুন। চুল উড়িয়ে বেশ ভাবসাব নিয়ে নিহারিকা রূপলের সামনে থেকে প্রস্থান নিল। সেই উড়ন্ত চুল এসে রূপলের নাকে মুখে লাগলো। অমনি রূপলের মেজাজ খিটখিটে হয়ে গেল। দাঁতে দাঁত চেপে রূপল পেছন থেকে নিহারিকাকে ডেকে বলল, এই খবরদার, পরের বার থেকে আপনার চুল যেন আমার মুখে এসে না পড়ে। এসব আমার পছন্দ নয়। চুল ঠিক কেটে রেখে দেবো। পিছু ফিরে তাকালো নিহারিকা। অট্ট হাসলো সে। আদিক্ষেতা মেশানো স্বরে বলল, আহারে সোনা গো আমার, শখ দেখছি কম না আপনার। আমার চুল আমি যখন ইচ্ছে তখন উড়াবো। কার চোখে মুখে গিয়ে আমার চুল পড়লো এসব আমার দেখার বিষয় নয়। প্রয়োজনে আপনি সতর্ক থাকবেন, কোনো মেয়ের চুল যেন আপনার চোখে মুখে না পড়ে। আমি কেন সতর্ক হব? আইসে আমার সাথে মেজাজ দেখাতে।
রূপলকে রাগিয়ে দিয়ে নিহারিকা রান্নাঘরে ঢুকে গেল। খিলখিলিয়ে হেসে উঠল সে। রূপলকে অহেতুক রাগাতে ইদানিং তার ভালোই লাগছে। পুরুষ মানুষ রাগলে তাদের রাগাতে আরো ভালো লাগে। আসার পর থেকেই নিহারিকা নানানভাবে সবিতাকে সাহায্য করছে। সালাদ কাটা থেকে শুরু করে খাবার সাজানো সব নিহারিকা একাই সামলাচ্ছে। একা হাতে সব রান্না বান্না করে সবিতা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। তাই এখন সে রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। খেয়ে দিয়ে রিদি ঘুমোচ্ছে। খাওয়ার পরই রিদিকে ঘুমোতে হয়। তখন অটোমেটিকলি তার ঘুম চলে আসে। চেয়ার টেনে বসতেই হুজুরদের আগমন ঘটল। হুজুরদের গলার শব্দ পেয়ে সবিতা শোয়া থেকে উঠে এলো। সোজা রান্নাঘরে চলে গেল। নিহারিকা এবং সবিতা মাথায় বড় এক ঘুমটা টানলো। খাবারগুলো এখনো ডাইনিং টেবিলে সাজানো হয়নি, তবে বড় বড় বলে পেয়ালায় সাজানো হয়ে গেছে। হুজুরদের সামনে তো তারা এখন যেতে পারবে না। তাই নিহারিকা এক প্রকার ছুটে এসে রূপলকে বলল, এখানে বসে কি করছেন? হ্যাঁ, আমাকে হেল্প করুন, খাবারগুলো এখনো ডাইনিং টেবিলে সাজানো হয়নি। হুজুরদের সামনে তো আমরা আসতে পারবো না, খাবারগুলো আপনি সাজিয়ে দিন, আসুন। ফটাফট রূপল বসা থেকে উঠে দাঁড়ালো। ধমকের স্বরে নিহারিকাকে উদ্দেশ্য করে বলল, আমাকে রাগিয়ে দিয়ে এখন খুব কাজ দেখানো হচ্ছে না? এই মুহূর্তে হুজুররাও ড্রয়িং রুমে চলে এলেন। তাই নিহারিকা আর কথা বাড়ালো না, এক ছুটে সে রান্নাঘরে ঢুকে গেল। চারজন হুজুরদের মধ্যে হঠাৎ একজন হুজুর শান্ত গলায় রূপলকে উদ্দেশ্য করে বললেন, আহ বাবা, বউয়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে নেই। তাদের সাথে মাথা ঠান্ডা করে নম্রভাবে ব্যবহার করতে হয়, জানো না তুমি? হতবাক হয়ে রূপল হুজুরদের দিকে তাকালো। মাথায় বাজ পড়ার মতো অনুভূতি হলো তার। কি সব উদ্ভট কথা বলছে হুজুর। জোরপূর্বক হেসে সে নমনীয় গলায় হুজুরকে বলল, না মানে হুজুর, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা স্বামী স্ত্রী নই। রূপলের কথাকে আমলে নিলেন না হুজুর। তিনি বরং উল্টে রূপলের কাঁধে হাত রেখে রূপলকে বুঝিয়ে বললেন, বুঝলে তো বাবা, এখনকার যুগে ছেলে মেয়েদের দেখি পান থেকে চুল খসলেই একে অপরকে অস্বীকার করে বসে। এসব আবার কেমন কথা বলো বাবা? আচ্ছা, আমরা আগে মিলাদ পড়িয়ে নেই, এরপর এই বিষয়ে কথা বলছি। অনেক ফতুয়া আছে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে, সব তোমাকে বুঝিয়ে বলবো। রূপলকে হতভম্ব বানিয়ে হুজুর মিলাদ পড়ানো শুরু করলেন। এইদিকে একদমই মন নেই রূপলের। তার মাথায় শুধু ঘুরছে হুজুরের বলা ওইসব মন গড়া কথা। রাগে গা পিত্তি চলে যাচ্ছে তার। ওই ঝগড়ুটে মেয়েটা নাকি হবে তার বউ? ইম্পসিবল। এসব আস্থা গফিরুল্লাহ চিন্তা ভাবনা যেন তার দুঃস্বপ্নেও না আসে। মোনাজাতে সুহাসিনী এবং সাফওয়ানের রুহের মাগফিরাত চেয়ে মিলাদ শেষ করলেন হুজুর। তাদের জন্য দোয়া চেয়ে অঝরে কেঁদে ভাসালো সবিতা। রূপল মন থেকে সুহাসিনীর জন্য দোয়া করলেও তার জন্যে কষ্ট বা কান্না কোনোটাই পেল না তার। শুধু মোনাজাতে চাইলো আল্লাহ যেন তাকে অতীত থেকে বের হয়ে আসতে সাহায্য করে। সুহাসিনীর মায়া কাটিয়ে খুব দ্রুত যেন সে স্বাভাবিক হয়ে উঠতে পারে। হাতে মোটা রড নিয়ে চেয়ারের পায়ের উপর পা তুলে বসে আছে রূপল। গোটা শরীর তার রাগে রিরি করছে। তার সামনেই বড় খাম্বার সাথে বেঁধে রাখা হয়েছে ফারহানকে। এই সেই ফারহান, আজ সকালেই যে ফারহানকে নিহারিকা বুদ্ধি খাটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। দিশার সাথে রুম ডেট করতে চাওয়া ছেলেটি ফারহান। দিশা এবং সানি ভালোভাবেই বুঝতে পেরেছিল আজ সকালে হওয়া সব ষড়যন্ত্রের পিছনে পরোক্ষভাবে নিহারিকাই জড়িত ছিল। নিহারিকার কাজে সানি বেশ খুশি হলেও দিশা রাগে টকবক করছিল। পুলিশের কাছ থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে ছাড়া পাওয়ার পর দিশার মাথা নষ্ট হয়েছিল। কিভাবে সে নিহারিকার থেকে শোধ নিবে তার জন্য হাঁসফাঁস করছিল। কোনো প্রকার উপায় বুদ্ধি না পেয়ে ফারহানকে উস্কালো সে নিহারিকার বিরুদ্ধে। তাই এই ভর সন্ধ্যায় পুলিশ হাজত থেকে ছাড়া পেয়েই ফারহান তার দলবল নিয়ে ছুটে এসেছিল নিহারিকার বাড়িতে, নিহারিকাকে হুমকি দিতে, তার ক্ষতি করতে। কিন্তু তা আর সম্ভব হলো না। নিহারিকার ক্ষতি করতে এসে ফারহান নিজেই তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলল।
ফারহান তার দলবল নিয়ে যখন নিহারিকাদের বাড়িতে এলো তখনই রূপল নিহারিকাকে তার বাড়িতে ড্রপ করার জন্য এসেছিল। প্রথমে রূপল বাড়ির ভিতরকার ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারল না। নিহারিকাকে বাড়ির গেটের সামনে ড্রপ করে সে সোজা চলে গিয়েছিল। বাড়ির ভিতরে নিহারিকা ঢুকেই দেখতে পেল তার বাড়ির ড্রয়িং রুমে ফারহান সহ 3টি ছেলে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তার মা মার্জিনা বেগম তাদের সামনেই দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তারা নানা ভয়ে হুমকি দিচ্ছিল মার্জিনা বেগমকে। এই দৃশ্য দেখেই ফট করে নিহারিকার মাথা গরম হয়ে গেল। তবে এর আগে সে ছোট্ট একটি কাজ করলো। রূপলের নাম্বারে ছোট করে একটি মেসেজ দিয়ে সে ছুটে এসে তার মায়ের পাশে দাঁড়ালো। ফারহান এবং তার দলের ছেলে ফেলেদের উদ্দেশ্য করে সে চেঁচিয়ে বলল, কি হচ্ছে দেখি এখানে? আপনারা আমার বাড়িতে কি করছেন? হ্যাঁ, অমনি ফারহান নিহারিকার দিকে তাকিয়ে অট্ট হাসল। নিহারিকার দিকে সে কিছুক্ষণ বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আচমকা নিহারিকাকে সে কটাক্ষ করে বলল, কালো মেয়ে তেজ দেখো, রূপ দেখে নয়, বড় তেজ দেখে ছেলেরা তোকে ছেকে দেখবে। কুত্তার বাচ্চা, এত বড় সাহস তোর! কি বললি তুই? বলেই নিহারিকা টি টেবিলের উপর রাখা ফুলদানিটি হাতে নিল। সেকেন্ডের মধ্যেই সে মেজাজ হারিয়ে ফুলদানিটি ফারহানকে কপালে নিক্ষেপ করলো। অমনি ফারহানের কপাল কেটে গড়গড়িয়ে রক্ত ঝরতে লাগলো। নিহারিকার দুঃসাহস দেখে মার্জিনা বেগম হতভম্ব হয়ে গেলেন। নিহারিকার গালে ঠাস করে জ্বর বসিয়ে দিলেন তিনি। তথস্থ গলায় বললেন, এটা তুই কি করলি? গালে হাত দিয়ে নিহারিকা আচ্ছন্ন দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। বিশ্বাসই হলো না তার মা তার গালে চড় মারলো। ওইদিকে ব্যথায় কুকিয়ে ওঠে ফারহান তার ছেলেপেলেদের বলল, মেয়েটাকে ধর। গুন্ডাগুলো ছুটে এসে নিহারিকাকে ধরার আগেই রূপল উপস্থিত হয়ে গেল। রূপলকে দেখা মাত্রই সাথের ছেলেরা লেজ গুটিয়ে পালালো। রূপলের সাথে মারামারি করার পূর্ব অভিজ্ঞতা আছে তাদের, তাই খাল থেকে কুমির আনার মতো পাপ কাজ করতে চায় না তারা। মাথার কাটা অংশে হাত রেখে ফারহান হতভম্ব হয়ে একই জায়গায় বসে রইল। আর সাথে দলবল পালিয়ে যাওয়ার পর তার শক্তি অনেকাংশেই কমে এলো। তবুও যেন হিম্মত হারালো না সে। বুকে সাহস রেখে একরোখা ভাব নিয়ে একই জায়গায় শক্ত হয়ে বসে রইল। রূপলের দিকে হিংস্র দৃষ্টি তার, চাহনিতেই লুকিয়ে আছে রূপলের শেষ দিন। সুযোগ পেলে যেন এখনই সে রূপলকে আস্ত চিবিয়ে খাবে। ফারহানের এই আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখে রূপল ধীর গতিতে হেঁটে এলো ফারহানের দিকে। গা ছাড়া ভাব তার, যেন কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই তার। সামনের মানুষটিকে গোনবারও সময় নেই। নিতান্ত প্রয়োজনের খাতিরেই সামনের মানুষটির মুখোমুখি হতে হলো তার। ফারহানের সোজাসুজি টি টেবিলের উপরে খপ করে চড়ে বসলো রূপল। পাখার বাতাসেও তার শরীর থেকে গরম ভাব উঠছিল। তাই সে অস্থির ভাব নিয়ে শার্টের কলারটা 2 দিকে ছড়িয়ে দিল। সেই সুযোগে ফারহান ধপ করে রূপলের শার্টের কলার চেপে ধরল। চোয়াল উঁচিয়ে বলল, এই কে তুই? আমার সাথে দাদাগুদি করতে এসেছিস? ছিটিস আমি কে? গায়ে হাত ওঠার পরেও ভাবশূন্য রূপল তার শার্টের কলার থেকে চোখ উঠিয়ে সে তীক্ষ্ণ দৃষ্টিতে ফারহানের দিকে দৃষ্টিপাত করলো। চাহনি যেন বলে দিচ্ছে ফারহানের অধ্যায় আজ এখানেই শেষ। টনক নড়ল এতক্ষণে ফারহানের। রূপলের তেজস্ক্রিয় মুখের পানে তাকিয়ে সে বাধ্য হলো শুকনো ঢোক গিলতে। পটাপট রূপলের শার্টের কলারটা ছেড়ে দিল সে। আপাতত তার মধ্যে ভীত সন্ত্রস্তা কাজ করলেও সে গলা উঁচিয়ে বলল, কি ভেবেছিস আমি তোকে ভয় পাই? না, আবার খাড়কে ভয় পাস? বলেই রূপল শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ফারহানের গালে জোরে এক চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই ফারহানের কানে বিকট এক শব্দ হলো। মনে হলো কানের পর্দা তার ফাটল বলে। পুরো দুনিয়া তার ফট করে ঘুরে এলো। এই দৃশ্য দেখে মার্জিনা বেগম মরিয়া হয়ে উঠল। চিন্তিত হয়ে তিনি রূপলকে পেছন থেকে ডাকলেন। করুণ সুরে বলল, বাবা ছেড়ে দাও না, আমার বাড়িতে আমি কোনো দাঙ্গাদাঙ্গি হোক চাই না। তাছাড়া তুমি বা এই সময় এখানে এলে কি করে? তুমি তো বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলে, তাই না? অমনি পাশ থেকে গালে হাত দিয়ে গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে নিহারিকা। তার মায়ের মুখের কথা ভেবে নিল। প্রত্যুত্তরে বলল, আমি ওনাকে আসতে বলেছি।
নিহারিকার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপলেন মার্জিনা বেগম। ছোট আওয়াজে তিনি নিহারিকাকে শাসিয়ে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? ছেলেটাকেও এই ঝামেলার মধ্যে টেনে আনলি। দাঁড়া, ঝামেলাটা মিটুক, তোর সাহস আমি বের করছি। ইতিমধ্যেই ফট করে রূপল ফারহানের শার্টের কলার চেপে ফারহানকে নিয়ে বাড়ির ড্রয়িং রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। বিক্ষুব্ধ হয়ে সে ছাঝালো গলায় মার্জিনা বেগমকে বলল, আমাকে থামতে বলবেন না আন্টি। তার এত বড় সাহস কি করে হয় বাড়ি বয়ে এসে হুমকি দেয়ার, তাও আবার সাথে করে গুন্ডা পান্ডা নিয়ে? এখন যদি নিহারিকা বুদ্ধি করে আমাকে খবরটা না জানাতো, তাহলে আপনাদের সাথে কি কি ঘটতে পারতো আপনাদের কোনো ধারণা আছে? বিপরীতে কাউকে কিছু বলার সুযোগ দিল না রূপল। একগুঁয়ে ভাব নিয়ে এসে আহত ফারহানকে টানতে টানতে বাড়ির গেটের বাহিরে নিয়ে এলো। বাড়ির ভিতর থেকে দড়ি এনে বাড়ির গেটের বাইরে থাকা বড় খাম্বাটির সাথে বেঁধে দিল। মুহূর্তেই ঘটনাস্থলে এলাকা স্তব্ধ, লোক জড়ো হয়ে গেল। সবার মধ্যে কৌতূহল, উদ্দীপনা এবং আতঙ্ক কাজ করতে লাগলো। রূপলের এই ভয়ানক রূপের সাথে এলাকাবাসী সবাই পরিচিত, আর কোনো কারণ ছাড়া সে রূপল কাউন্টকে এভাবে ধরে বেঁধে পিটায় না, তাও তাদের জানা। রূপল বেশ ভাবসাব নিয়ে ফারহানের মুখোমুখি চেয়ার পেতে বসলো। ফারহানের মুখোমুখি পায়ের উপর পা তুলে সে হাঁপাতে থাকা ফারহানের দিকে ভ্রু দুটি উঁচিয়ে তাকালো। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে সে প্রশ্ন ছুড়ল, তো এবার বল, এলাকাবাসী সবার সামনে বল যে তুই কি কারণে মিস নিহারিকাদের বাড়িতে এসেছিলি তাকে হুমকি দিতে। সবারই তো বিষয়টা জানার অধিকার আছে, তাই না? রূপলের ভয়ে অনবরত কাঁপতে লাগলো ফারহান, বিশেষ করে রূপলের হাতে মোটা রড দেখে। একটু নত না হলে আজই হয়তো তার প্রাণটা যাবে। অন্যের এলাকায় সে নিচের দাপট চলে না, তার সে বিষয়ে তার বেশ ভালোভাবেই জ্ঞান আছে। বুদ্ধি খাটিয়ে ফারহান এবার বিনয়ী ভাব নিল। কাতর গলায় রূপলকে বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আর কখনো কোনো দিনও আপনার এলাকায় পা রাখবো না আমি। ওকে, তা না হয় রাখবি না, কিন্তু নিজের কুকীর্তিগুলো তো সবার কাছে স্বীকার কর। কি কারণে আজ তোকে এখানে বেঁধে রাখা হয়েছে, খোলাসা করে বল। ফারহানের স্বীকারোক্তি ভিডিও করতে চাইছিল রূপল। ভেবেছিল এসব দুষ্কৃতকারীদের অপকর্মগুলো নেট দুনিয়ায় ছেড়ে দিলে মানুষ অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, সঙ্গে এসব নোংরা মন মানসিকতার পুরুষ মানুষদেরও চিনতে পারবে। কিন্তু তার হলো না। স্বয়ং নিহারিকা এসে রূপলের হাত থেকে ফোনটি কেড়ে নিল। রোরো গলায় সে রূপলকে বলল, ছেলেটির বাঁধনটা খুলে দিন। জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল রূপল। নিহারিকার দিকে সুচালো দৃষ্টি নিক্ষেপ করলো। ধমকের স্বরে বলল, হোয়াট? বাঁধনটা ছেড়ে দিতে বলেছে, ছেড়ে দিন। তাকে নিয়ে বাড়ির ভেতরে আসুন। বলেই নিহারিকা মাথা নুইয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। নিহারিকার সিদ্ধান্ত বা তার কথার ভিত্তি কিছুই বুঝতে পারল না রূপল। মেয়ে মানুষের মাথায় কখন কি চলে বোঝাই যায় না। দেরি হচ্ছিল দেখে নিহারিকা আবারও গেটের বাইরে উকি দিল। রূপলকে তাড়া দিয়ে বলল, প্লিজ তাকে নিয়ে ভেতরে আসুন। রাগে গজগজ করে রূপল বাধ্য হলো ফারহানের বাঁধন খুলে দিতে। পুনরায় ফারহানের শার্টের কলার টানতে টানতে রূপল ফারহানকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। বাড়ির গেটটাও ভিতর থেকে লাগিয়ে দিল। গেটের বাইরে অবস্থানরত মানুষজন ভ্যাবাচেকা খেয়ে গেল। কোনো সমস্যার সমাধান না করেই তারা অপরাধীকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। এ আবার কেমন সিদ্ধান্ত তাদের? ফারহানকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমে ঢুকেই রূপল রাগী দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। বেশ চোটপাট করে নিহারিকাকে বলল, হোয়াটস ইউর প্রবলেম? কি করতে চাইছেনটা কি আপনি? বিপরীতে অস্থির হয়ে নিহারিকা রূপলকে বোঝানোর স্বার্থে বলল, দেখুন, এলাকার অনেকেই দিশাকে চেনে, বিশেষ করে দিশার অনেক রিলেটিভ এই এলাকায় থাকে। হ্যাঁ, তো তাতে আমার বা আপনার কি? কারণ আমি চাই না আমাদের এলাকায় দিশার কোনো বদনাম হোক। সমস্যাটা দিশার সাথে আমার, সেটা আমাদের মধ্যেই রাখতে চাই। এত কিছু ভাবলে তাকে পুলিশে দিলেন কেন? তখন কি লোক জানাজানি হয়নি? তখন যা হয়েছে তা দুই এলাকার বাইরে হয়েছে, এলাকার ভেতরে কিছু হয়নি। তারা ব্যক্তিগতভাবে হোক বা পারিবারিকভাবে হোক বিষয়টা সামলে নিয়েছে, কিন্তু এখন বিষয়টা পাবলিসিটি হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনার ভিডিও করাটা। দিশার অপকর্ম নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ুক আমি চাই না। আমাদের বাইরে অপরিচিত দুই একটা মানুষ তাকে খারাপ ভাবুক আমি চাই না। আর তার থেকে যা শোধ নেয়ার ছিল আমার নেয়া হয়ে গেছে। আমার কাছে, তার পরিবারের কাছে, এমনকি সানির কাছেও সে আজীবন দোষী হয়ে থাকবে, এই আমার জন্য অনেক।
অবাক হলো রূপল, বিস্মিত গলায় বলল, আশ্চর্য আপনার লজিক। তাহলে ছেলেটা যে বাড়ি বয়ে এলো আপনাকে থ্রেট দিতে, তার কি হবে? তার শাস্তি তো সে পেয়েই গেছে, মাথা ফাটিয়ে দিয়েছি না, তার সঙ্গে আপনার শক্ত হাতের গরম গরম চর। ফারহানও এবার নিস্তেজ ভাব নিল। বিদীর্ণ গলায় নিহারিকার কথায় সাই জানিয়ে রূপলকে বলল, হ্যাঁ ভাই, আমার শাস্তি হয়ে গেছে, আর কখনোই এলাকায় পা রাখবো না। ফারহানের কথায় নিহারিকা দাঁত কেলিয়ে হাসল। ইতিমধ্যেই মার্জিনা বেগম ট্রেতে করে লেবুর শরবত নিয়ে এলেন। ট্রে থেকে শরবতের গ্লাসগুলো হাতে নিয়ে নিহারিকা শুষ্ক হেসে একটি গ্লাস রূপের দিকে এবং অন্য একটি গ্লাস ফারহানের দিকে এগিয়ে দিল। বলল, নিন, ঠান্ডা হন। সামনে ভিতরে ঠান্ডা হওয়ার মতো শরবত দেখে ফারহান ছট করে রূপলের হাত থেকে তার শার্টের কলারটা ছাড়িয়ে নিল। রূপল এবং নিহারিকাকে এক দফা অবাক করে দিয়ে সে নিহারিকার হাত থেকে ছো মেরে শরবতের গ্লাসটি ছিনিয়ে নিল। গড়গড় করে সে গ্লাস ভর্তি শরবত গিলে নিল। শরবত খাওয়া শেষ হতেই ফারহান মুখ মুছে শরবতের গ্লাসটি নিহারিকার দিকে এগিয়ে দিল। নিহারিকার দিকে অস্থির দৃষ্টি নিক্ষেপ করলো, ব্যস্ত গলায় বলল, ওকে, তাহলে আমি আসি ভাই। যাওয়ার উদ্দেশ্য নিয়ে ফারহান পিছু ঘুরতেই নিহারিকা ধুম করে পিছন থেকে ফারহানের শার্টের কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, এই কোথায় যাচ্ছিস তুই? তোর ক্লাস নেওয়া তো এখনো বাকি আমার। আমাকে কালো বলা না, কটূক্তি করা আমাকে নিয়ে, দাঁড়া দেখাচ্ছি মজা। বলেই নিহারিকা তার ফোনটা তাজ্জব হয়ে দাঁড়িয়ে থাকা রূপলের হাতে তুলে দিল। বিরামহীন গলায় রূপলকে বলল, আমি তাকে কেলাবো আর আপনি তার ভিডিও করবেন। মেজাজ বিগড়ে গেল রূপলের। এই মেয়ে কি আসলে পাগল? এতক্ষণ তো রূপল ভিডিও করছিল বলে তাকে জ্ঞানের কথা শোনাচ্ছিল, এখন দেখি সে নিজেই বলছে ভিডিও করার কথা। হতভম্ব হয়ে রূপল মাথা চাপড়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? কারণ তাকে কেলানোর ভিডিওটা আমি দিশাকে সেন্ড করব। আমার পাওয়ার সম্পর্কে তার ধারণা থাকতে হবে না? আমি যে তার একাই ভাড়া করা পাতি গুন্ডাকে কেলাতে পারি তা তো তার জানতে হবে। রূপল আছে সেই সাহস পেয়ে নিহারিকা ভয়ে কাতর এবং দুর্বল হয়ে থাকা ফারহানকে এলোপাথারি চর থাপ্পড় ঘুষি মারতে লাগলো। জায়গায় দাঁড়িয়ে রইল ফারহান, নরম হাতের মার খেতে লাগলো সে। হতবাক দৃষ্টিতে সে নিহারিকার দিকে তাকিয়ে রইল। নিশ্চল গলায় বলল, এইটা আবার কেমন টেক্স ভইন? শরবত খাইয়ে ঠান্ডা করে এখন আবার ধপাধপ কেলানো হচ্ছে, এইসব হচ্ছেটা কি? আমাকে দেখে কি পাগল মনে হয়? ফারহানের কথা শুনে ভিডিও করা অবস্থাতেই ফিক করে হেসে দিল রূপল। হাসি চেপে রাখা তার মতো ভাবওয়ালা পুরুষের কাছে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। নিহারিকা পারেও বটে, পরিস্থিতি শান্ত করে আবার তা বিগড়েও দিল। নিজের উপর করা কটূক্তির শোধও নিল। জনসম্মুখে বান্ধবীর মান সম্মানও রক্ষা হলো। লোকজন না হাসিয়ে বরং ভদ্রভাবে বান্ধবী এবং তার প্রেমিককে উচিত শিক্ষাও দিল। এমনকি ফ্রিতে সবাইকে বিনোদনের ব্যবস্থাও করে দিল। রূপলকে হাসার একটা সুযোগও করে দিল। ফারহানের বর্তমান অবস্থা এখন পৃথিবীর সবচেয়ে লাঞ্ছিত, গঞ্চিত এবং অসহায় পুরুষের ন্যায়। তার নিষ্পাপ মুখখানির দিকে একবার তাকালো রূপল। ফারহানের জায়গায় নিজেকে প্রতিস্থাপন করলো। আদর সুরে বলল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ফারহানকে কেলাতে কেলাতে নিহারিকা প্রায় ক্লান্ত হয়ে এলো। মেয়ে মানুষের হাতে মারধর খেয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল ফারহান। মুখমণ্ডল থেকে তার অঝরে ঘাম ঝরছে। চেহারাটা নেতিয়ে একটুখানি হয়ে গেছে। লজ্জায় মুখ লুকাবার জায়গা খুঁজে পাচ্ছে না। ধৈর্যের বাঁধ ভেঙে যেতেই সে ফোঁস করে শ্বাস ফেলতে থাকা নিহারিকার দিকে অবুঝ দৃষ্টিতে তাকালো। ধরাশয়ী গলায় বলল, তোমার কেলানো শেষ হয়েছে বইন? যদি তুমি অনুমতি দাও তাহলে আমি এবার আসতে পারি। অমনি নিহারিকা গরম দৃষ্টি নিক্ষেপ করলো ফারহানের দিকে। বেগতিক রকচটা ভাব নিয়ে সে অবিশ্বাস্যভাবে ফারহানের গলার টুটি চেপে ধরলো। চোয়াল উছিয়ে বলল, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করছিস কেন? প্রয়োজনে আরো এক গ্লাস শরবত খাইয়ে তোকে কেলাবো। শরবতের উপর আর কোনো ঔষধ আছে নাকি? ফারহান এবার বাধ্য হলো নিহারিকার আগে হাত জোর করতে। নিজের মধ্যে রইল না সে। অনুনয় বিনয় কাকুতি মিনতি করে সে বলল, না মা, না, আমি আর শরবত খাবো না প্লিজ। আজ থেকে শরবত আমার রুচি থেকে উঠে গেল। সত্যি শরবতের উপর আর কোনো ওষুধ নেই।
আজীবন আমার এই উক্তিটি মনে থাকবে। শেষে কিটা একটা মেয়ের হাতে ছি। ফারহানের জীর্ণ শীর্ণ এবং বেদনাতুর মুখের দিকে তাকিয়ে মায়া জন্ম নিল নিহারিকার। ফারহানের শার্টের কলারটা ছেড়ে সে নিজের অশান্ত চিত্তকে শান্ত করল। বড় বড় কয়েক দফা শ্বাস ফেলে ফারহানকে বোঝানোর জন্য স্থির গলায় বলল, রাস্তাঘাটে মেয়ে দেখলেই শুধু তাদের নিয়ে কুমন্তব্য করতে হবে কেন? তাদের গায়ের রং নিয়ে বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা লাগবে কেন? হ্যাঁ, গায়ের রং কালো বলে কি আমরা মানুষ নই? আমাদের কি কোনো মূল্য নেই? সাদা কালোর বিভেদ তৈরি করে তোরা নিজেদের পাপে সাব্যস্ত করছিস। স্বয়ং উপরওয়ালার ইচ্ছেকে নিয়ে তোরা হাসি ঠাট্টা করছিস। উপরওয়ালা ভালো বুঝেছেন বলেই তো আমাদের গায়ের রং কালো করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর তৈরি সামান্য মানুষ হয়ে পারি না আল্লাহর খুশি ইচ্ছে অনিচ্ছাকে নিয়ে বিদ্রুপ করতে। ধীর হয়ে দাঁড়ালো ফারহান। নিহারিকার দিকে নিশ্চল দৃষ্টি নিক্ষেপ করলো। পরক্ষণেই মাথাটা নুইয়ে সে নিজের অপরাধ স্বীকার করলো। ক্ষীণ গলায় বলল,